আমি 5 দিনের জন্য পালিয়ে গিয়েছিলাম বিনা বেতনের কাজের মেয়ে হওয়ার থেকে বাঁচতে। কিন্তু ফিরে আসার পর ঘরদুয়ার অগোছালো থাকাটা আমাকে ততটা আতঙ্কিত করেনি যতটা করেছিল আমার স্বামী। আমি 5 দিনের জন্য বাড়ি ছেড়েছিলাম কারণ আমার স্বামীর বাড়ির লোকজনের কাছে গৃহকর্মীর মতো আচরণ পাওয়া আমার সহ্য ক্ষমতার বাহিরে চলে গিয়েছিল। ফিরে এসে দেখলাম পুরো ফ্ল্যাট লন্ডভন্ড। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হলো এই কয়েকদিন আমার স্বামী যে মানুষটা পরিণত হয়েছে তা দেখে আমি শিউরে উঠলাম। সবকিছুর শুরু এক বুধবার বিকেলে। আমাদের ছোট ফ্ল্যাটের রান্নাঘরে আমি রাতের জন্য তরকারি কাটছিলাম। হঠাৎ আরিয়ান ওর ফোনের ওপাশটা হাত দিয়ে চেপে ধরে অপরাধীর মতো মুখ করে আমার দিকে তাকালো। প্রিয়া, আম্মা ফোন দিয়েছে, ওনারা কয়েকদিনের জন্য আসতে চাচ্ছেন, সাথে মেজো খালা আর খালু আসবেন, আর আপু আসবে ওর 2 বাচ্চা সহ। আমি হাতের বাটিটা নামিয়ে রেখে চুলাটা বন্ধ করলাম। কবে? এই তো শুক্রবার। 1 সপ্তাহের জন্য, হয়তো আরো 2-1 দিন বেশি। 1 সপ্তাহ? আমি চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনলাম। গত 1 বছর এই নিয়ে 3বার এমন হলো। ওদের 1 সপ্তাহ মানে অন্তত 3 সপ্তাহ। আর কয়দিন মানে হলো আমাকে সকাল দুপুর রাত 7-8 জনের জন্য রান্না করতে হবে। তার উপর আপুর 2 বাচ্চার প্রতিদিনের আলাদা আবদার, আজ পিৎজা, কাল বিরিয়ানি, পরশু লুচি। আরিয়ান, আমাদের এই 1 বেডরুমের ছোট্ট ফ্ল্যাটে এত মানুষ কোথায় থাকবে? আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম। আগেরবারের মতো ও কাজ ঝাঁঝালো। আব্বা আম্মা আমাদের খাটে থাকবে, মেজো খালা খালু ড্রয়িং রুমে থাকবে সোফায়, আর আপু বাচ্চারা নিচে তোষক পেতে শুবে। আমরা না হয় মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে থাকবো। মেঝেতে শোয়া আগেরবার ওদের ওই মেহমানদারির পর আমাকে কোমরের ব্যথায় কয়েক সপ্তাহ ভুগতে হয়েছিল। প্রতিদিন ভোর 6টায় ওঠা, সবার নাস্তা বানানো, আবার রাতে সবার খাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে 12টা। আমাদের জমানো টাকার অর্ধেক শেষ হয়ে গিয়েছিল বাজারের পেছনে, অথচ কেউ একবার জিজ্ঞেস করেনি আমাদের কোনো সাহায্য লাগবে কিনা। বাজারের টাকা? আমি সরাসরি জানতে চাইলাম। আরিয়ান আমার আমতা আমতা করে বলল, ওরা মেহমান, নিজের পরিবারের কাছে টাকা চাইতে কেমন দেখায় না? কেমন দেখায়? আমাদের ঘরে বসে খাওয়াটা অশালীন মনে হয় না, কিন্তু হাত থেকে কয়েকটা টাকা খরচ হওয়াটা লজ্জার। শুক্রবার ওনারা 3টা বিশাল সুটকেস নিয়ে হাজির হলেন। কোনো খাবার বা মিষ্টি না, শুধু নিজেদের কাপড়। আমার শাশুড়ি ঘরে ঢুকে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুললেন এবং নাক ছিটকালেন। আরিয়ান বলেছিল, তোরা বেশ ভালোই আছিস, কিন্তু ফ্রিজ তো পুরো খালি দেখছি। আমি তখন মাত্র অফিস থেকে ফিরে 2000 টাকার বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আম্মা, আপনারা কখন আসবেন ঠিক জানতাম না, তাই আগে সব কিনে রাখিনি। আমি জবাব দিলাম। কিসের যেন গন্ধ আসছে, মেজো খালা বললেন। বাথরুমটা কেমন স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে, পাইপে একটু লিক ছিল। আমি সংক্ষেপে বললাম। আমি রান্না করে বাজার গুছাতে লাগলাম। আরিয়ান ওর আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কারো ব্যাগ টেনে দিচ্ছে, কারো গল্প শুনছে। আমার অস্তিত্ব যেন সেখানে নেই। 3 দিন এভাবেই চললো। প্রতিদিন 6:30টায় উঠে নাস্তা বানানো, ডিম, রুটি, সুজি, ফল। আপুর 2 বাচ্চা রাফি আর নাবিলা মুখ বাঁকালো। আবার একই নাস্তা? আমরা এসব খাবো না। মামানি, পিৎজা বানাই দাও। অথচ ওদের মা সোফায় শুয়ে আরামে ফেসবুক স্ক্রল করছে। প্রিয়া, একটু দোকানে যেতে পারবে? বাচ্চাদের জুস শেষ হয়ে গেছে। একবার বললো না যে আমি গিয়ে নিয়ে আসি বা টাকাটা নেও, যেন আমি ওদের কেনা গোলাম। 4র্থ রাতে আমি যখন সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালা বাসন মাজছিলাম, হঠাৎ টের পেলাম আমার চোখের পানি টপ টপ করে পড়ছে। চরম ক্লান্তি আর অপমানে বুক ফেটে যাচ্ছিল। অফিসে আজ প্রচন্ড কাজের চাপ ছিল। 10 ঘন্টা ডিউটি শেষে রাত 8টায় বাসায় ঢুকেছি। বাসায় ঢুকার সাথে সাথে শাশুড়ি প্রথম কথাটি বললেন, প্রিয়া, রাতের খাবারে কি হবে? আমরা কিন্তু খুব ক্ষুধার্ত। আমি ওনার দিকে তাকালাম, তারপর তাকালাম আরিয়ানের দিকে, যে ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। আপু ফোনে কথা বলছে, খালা ড্রয়িং রুমে নাটক দেখছে, আমি রান্না করছি। আমার নিজের কণ্ঠস্বর নিজের কাছে অচেনা মনে হলো। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইলাম। হাত কাঁপছে আমার, মনে হচ্ছিল আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না। হঠাৎ ফোনটা কেঁপে উঠলো। আমার বান্ধবী নিশার মেসেজ। প্রিয়া, কক্সবাজারের একটা লাস্ট মিনিট ডিল পেয়েছি। 5 দিনের ট্রিপ, খুব সস্তায়, যাবি? তোর একটা ব্রেক দরকার। 5 দিন, কোনো রান্না নেই, কেউ বলবে না প্রিয়া এটা দাও, প্রিয়া ওটা দাও। আমি ব্যাংকিং অ্যাপ খুলে ব্যালেন্স চেক করলাম। মাত্রই বেতন ঢুকেছে, আমার নিজের টাকা। গত কয়েকদিনে আরিয়ানের আত্মীয়দের পেছনে আমি 8000 টাকার উপরে খরচ করেছি, অথচ একটা ধন্যবাদও পাইনি। আমি নিশাকে রিপ্লাই দিলাম, আমি যাচ্ছি, ডিটেলস পাঠা। সেদিন রাতেও আমি পনিরের তরকারি আর রুটি বানালাম, চুপচাপ ডাইনিং টেবিল সাজালাম। কেউ একবারও বলল না প্রিয়া এসো একসাথে খাই। খাওয়া শেষে আরিয়ানের কাছে গেলাম। আমার পরশুদিন ঢাকার বাইরে যেতে হবে অফিসের কাজে, 5 দিনের জন্য। আরিয়ান অবাক হয়ে ব্রু কুচকালো। এখন মানে এই অবস্থায় মেহমানদের কি হবে? তুমি সামলে নিবে? আমি বললাম, ওরা তোমার পরিবার,
প্রিয়া, এটা অন্যায়। বাসায় মানুষজন আর তুমি চলে যাবে। গত 4 দিন ধরে আমি একা সব করেছি, এখন তোমার পালা। প্রয়োজনে বাজার থেকে খাবার আনিয়ে নিও। আমার বেতন থেকে যথেষ্ট খরচ করেছি। পরদিন সকালে আমি ব্যাগ গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলাম। শাশুড়ি রান্নাঘরে ঢুকলেন। আরিয়ান বলল, তুমি নাকি কোথায় যাচ্ছ? বড়ই আফসোস, মেহমানদের সেবা করার সুযোগটা হারালে। অফিসের কাজ আম্মা, আমি ছোট করে বললাম। যাওয়ার আগে অন্তত কিছু রান্না করে রেখে যাও। আরিয়ান তো ওসব বুঝে না। আমি চায়ের কাপটা ধুয়ে সিঙ্কে রাখলাম। ফ্রিজে সব আছে, ইউটিউব দেখে রান্না করে নিয়েন। এখানে সবাই সুস্থ এবং প্রাপ্তবয়স্ক। ওনার মুখটা হা হয়ে গেল। নিশা এয়ারপোর্টে দাঁড়িয়ে হাসি মুখে আমাকে অভ্যর্থনা জানালো। কিরে ফেরারি বউ, স্বাধীনতার জন্য তৈরি? একদম। কক্সবাজারের সমুদ্রের পাড়ে যখন দাঁড়ালাম, মনে হলো কত দিন পর বুক ভরে শ্বাস নিচ্ছি। ফোনটা অন করতে আরিয়ানের মেসেজের বন্যা। প্রিয়া, আম্মা জিজ্ঞেস করছে লবণ কোথায়। আমি ফোনটা বন্ধ করে দিলাম। ওই 5 দিন ছিল জীবনের স্বপ্নের মতো। আমি আমার মতো ঘুমালাম, সাগরের পাড়ে হাঁটলাম, যা ইচ্ছা খেলাম। কেউ আমাকে হুকুম দেওয়ার ছিল না। তৃতীয় দিন ফোনটা একবার অন করলাম। আরিয়ানের 30টা মেসেজ। রাগের পর্যায় থেকে এখন অসহায় হয়ে পড়ছে। আমি শুধু একটা রিপ্লাই দিলাম, আমি ভালো আছি, 2 দিন পর ফিরবো, নিজেদেরটা নিজেরা সামলাও। নিশা বলল, ঠিক করেছিস, ওকে বুঝতে দে তোর অভাব। আমি মাথা নাড়লাম। যদিও বুকের ভিতরে একটা ভয় দানা বাঁধছিল, ও কি বুঝতে পারবে, নাকি ও ভাববে আমি ওকে বেইমানি করছি। কিন্তু ওর পরিবার কেন সব সময় শুধু আমারই দায়িত্ব হবে? 5 দিন পর যখন আমাদের ফ্ল্যাটের দরজায় দাঁড়ালাম, আমার হৃৎপিণ্ড জোরে ধকপক করতেছিল। জানি না ভেতরে কি অপেক্ষা করছে, বিশৃঙ্খলা, বড় কোনো ঝগড়া, নাকি এক হিমশীতল নীরবতা। আমি যখন সদর দরজায় চাবি ঘুরালাম, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। ভাবছিলাম আরিয়ান হয়তো রাগে অগ্নিশর্মা হয়ে থাকবে, কিংবা শাশুড়ি আম্মা আমাকে দেখে বেয়াদব বলে গালি দিবেন। কিন্তু দরজা খুলে আমার নাকে এক ভ্যাপসা বিশ্রী গন্ধ এলো। পুরো ড্রয়িং রুম লন্ডভন্ড। সোফার উপর এটো প্লেট পড়ে আছে। কার্পেটের উপর রাফি আর নাবিলার চিপসের গুঁড়ো পা দিয়ে মারিয়ে ধুলো হয়ে মিশে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, বাসায় কোনো আওয়াজ নেই। আমি ব্যাগটা নিয়ে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে আমার কলিজা শুকিয়ে গেল। আমার শাশুড়ি আম্মা আর মেজো খালা খাটের উপর বসে আছেন। দুজনের মুখই গম্ভীর। আরিয়ান জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। আমাকে দেখেও এগিয়ে এলো না। ফিরে এলে তাহলে? আরিয়ানের কণ্ঠস্বর ছিল বরফ শীতল। অফিসের কাজ শেষ করে ফিরলাম, আমি শান্তভাবে বললাম। শাশুড়ি আম্মা তেরসা চোখে আমার দিকে তাকিয়ে বললেন, অফিসের কাজ নাকি নবাবজাদির শখ মেটানো? ঘরের এই অবস্থা দেখছিস? আমাদের না খেয়ে মরার ফোন দিয়ে এটেছিল। আমি দেখলাম সিঙ্কের সামনে এক পাহাড় থালা বাসন জমে আছে। রান্নাঘরে পচা তরকারির গন্ধ। এই 5 দিনে কেউ এক ফোঁটা পানি দিয়ে ঘরটা মোছেনি। আপনারা তো 4 জন সুস্থ মানুষ ছিলেন, আমি জবাব দিলাম। 5 দিনে কেউ একবারও ঘরটা পরিষ্কার করার কথা ভাবেননি? মেজো খালা ফুরন কাটলেন। আমরা এখানে মেহমান হয়ে এসেছি প্রিয়া, ঝিগিরি করতে না। আরিয়ান বেচার অফিস থেকে এসে এসব করছে, ওর দিকে তাকিয়েও তোর মায়া হলো না? আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো, ওর চোখগুলো লাল। ও আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভেবেছিলে এভাবে পালানোর পর আমি তোমাকে খুব আদর করে বরণ করব? আমার মার খালাদের সামনে আমাকে ছোট করে তোমার কি লাভ হলো? আমি অবাক হয়ে বললাম, আমি ছোট করিনি আরিয়ান, আমি শুধু আমার প্রাপ্য অধিকার আর একটু বিশ্রাম চেয়েছিলাম। অধিকার? আরিয়ান চিৎকার করে উঠল। পরিবারের সেবা করা তোমার দায়িত্ব। আমার বোন আর বাচ্চারা আজ সকালে চলে গেছে, কারণ এখানে খাবার দাবার আর ঠিক মতো গোছগাছ হচ্ছিল না। আমারও আজ বিকেলের বাসে চলে যাবেন। তুমি খুশি হও এখন? আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আরিয়ান একবারও জানতে চাইল না আমি কেমন ছিলাম। ও শুধু দেখেছে ওর আরামের বিঘ্ন ঘটেছে। ও এগিয়ে এসে আমার সুটকেসটা লাথি মেরে সরিয়ে দিল। আজ থেকে একটা কথা মনে রেখো প্রিয়া, এই ঘরে থাকতে হলে আমার শর্তে থাকতে হবে। তোমার ওই অফিসের বাহানা আর চলবে না। আমার মনে হলো আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সে আসলে এই লোকটা না। এই লোকটা এক স্বার্থপর পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধি। আমি ব্যাগটা আবার হাতে তুলে নিলাম। কোথায় যাচ্ছ? শাশুড়ি গর্জে উঠলেন। আপনারা তো চলেই যাচ্ছেন, আমি ধীরে স্থির কণ্ঠে বললাম। আমিও ভাবলাম ঘরটা যখন আপনারাই গুছিয়ে রাখতে পারেন না, তাহলে আমি এখানে থেকে কার সেবা করব? আরিয়ান, আমি ফিরে এসেছিলাম সম্পর্কটা ঠিক করতে, কিন্তু তুমি প্রমাণ করলে যে আমার চেয়ে তোমার কাছে তোমার আরামটাই বড়। আমি আরিয়ানের চোখের দিকে তাকালাম। সেখানে এক মুহূর্তের জন্য ভয় দেখলাম, কিন্তু পরক্ষণে সেটা আবার রাগে ঢেকে গেল। আমি ড্রয়িং রুমের চাবিটা টেবিলের উপর রাখলাম। আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। যেদিন বুঝবে যে স্ত্রী মানে গৃহকর্মী নয়, সেদিন ফোন দিও। আমি যখন দরজা দিয়ে বেরিয়ে আসলাম, আরিয়ান পেছন থেকে চেঁচিয়ে বলছিল, একবার বের হলে আর কোনো দিন ফিরে আসার নাম রেখো না। আমি পেছনে তাকাইনি, কিন্তু 3 দিন পর আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। ওপাশ থেকে যে কথাগুলো ভেসে এলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।